ওয়েলকাম টু টুডেস জাস্ট নাও। আজকে আমরা সরাসরি দ্য গার্ডিয়ান পত্রিকার একটা এডিটোরিয়াল বা অপিনিয়ন পেজ থেকে ট্রান্সলেশন করতে যাচ্ছি। তো আজকের যে টপিকসটি সেটি দেখুন, হেডলাইনটি করা হয়েছে কিভাবে। খেয়াল করুন, এখানে বলা হচ্ছে দ্য গার্ডিয়ান ভিউ। তো গার্ডিয়ানের ভিউটা আসলে কি, গার্ডিয়ানের মতামতটাকে, গার্ডিয়ানের দৃষ্টিভঙ্গি কিসের উপর, অন COP29, অর্থাৎ কপ যে সম্মেলনটা আছে সেই সম্মেলন 29তম সম্মেলনের উপর গার্ডিয়ানের মতামত, গার্ডিয়ানের ভিউ, গার্ডিয়ানের দৃষ্টিভঙ্গি। তো কীরকম সেটা কমেন্ট করেছে পোর ওয়ার্ল্ড। পোর ওয়ার্ল্ড হচ্ছে কারা? পোর মানে হচ্ছে কি দরিদ্র, মানে দরিদ্র যে দেশগুলো আছে সেই দেশগুলো নিয়ে কথা বলা হচ্ছে। সেই দেশগুলো কি করেছে? ডিসকন্টেন্ট করেছে। ডিসকন্টেন্ট মানে হচ্ছে কি অসন্তোষ প্রকাশ করা, সম্মতি বা রাজি না হওয়া। কন্টেন্ট মানে হচ্ছে রাজি হওয়া, সন্তুষ্ট হওয়া, আর ডিসকন্টেন্ট মানে হচ্ছে কি অসন্তোষ প্রকাশ করা বা অসন্তুষ্ট হওয়া। কি নিয়ে? ওভার আ ফেইলার, ব্যর্থতা নিয়ে। ব্যর্থতাটা কার? অফ রিচ কান্ট্রিজ। রিচ যে দেশগুলো আছে সেই দেশগুলোর ব্যর্থতা নিয়ে এরা কি করেছে? একটা কথা বলেছে। এরপর বলা হচ্ছে যে এই যে ফেইলারটা আসলে এখানে বলা হচ্ছে কার, অফ দিয়ে বলা হচ্ছে কার, বলা হচ্ছে রিচ কান্ট্রিজ। এখন ব্যর্থতাটা কিসের সেটা বলা হচ্ছে টু ডেলিভার বা ডেলিভার মানে হচ্ছে প্রদান করা। এই ক্ষেত্রে এইখানে যদি আপনি মানে পুরো নিউজটা পড়েন তাহলে এখানে দেখবেন একটা শব্দ আছে প্রমাইস, ডেলিভার প্রমাইস। প্রমাইস মানে হচ্ছে কি প্রতিশ্রুতি পূরণ করা, ডেলিভার প্রমাইস, প্রতিশ্রুতি পূরণ করা, টু ডেলিভার প্রমাইস। অথবা এটা না দিলেও টু ডেলিভার মানে হচ্ছে প্রদান করা কোনো কিছু যেটা করার কথা সেটা করা হয়নি বা করতে ব্যর্থতা। ওভার আ ফেইলার টু ডেলিভার মানে প্রদান করতে ব্যর্থ, মানে প্রতিশ্রুতি পূরণ করতে, প্রতিশ্রুতি অনুযায়ী কোনো কিছু দিতে ব্যর্থ। কারা ব্যর্থ? রিচ কান্ট্রিজ, ধনী দেশগুলোর ব্যর্থতা নিয়ে পোর ওয়ার্ল্ড, দরিদ্র বিশ্ব বা গরিব যে দেশগুলো আছে, দরিদ্র দেশগুলো ডিসকন্টেন্ট করেছে, মানে অসন্তোষ প্রকাশ করেছে। তাহলে দ্য গার্ডিয়ান ভিউ অন COP29 বিষয়ে গার্ডিয়ানের মতামত, পোর ওয়ার্ল্ড, দরিদ্র দেশগুলো ডিসকন্টেন্ট, অসন্তোষ প্রকাশ করেছে, ওভার এ ফেইলার, একটা ব্যর্থতা নিয়ে। কিসের? কার ব্যর্থতা? রিচ কান্ট্রিজ। কেন? টু ডেলিভার, প্রতিশ্রুতি প্রদানে, প্রতিশ্রুতি অনুযায়ী দিতে, কোনো কিছু দিতে ব্যর্থ হয়েছে, সেই ব্যর্থতা নিয়ে তারা অসন্তোষ প্রকাশ করেছে। এই হচ্ছে আমাদের মানে প্রথম যে হেডলাইনটা দেওয়া আছে সেটার একটু বিশ্লেষণ। ঠিক আছে, আমরা এখন চলে যাই পরবর্তী যে মানে সাব হেডলাইন আছে সেই সাব হেডলাইনের দিকে। দেখুন এখানে যে জিনিসটা বলা হচ্ছে সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে যে প্রথমেই রাস্ট ফাইনাল টেক্সট মানে হচ্ছে কি এমন কিছু যেটা খুব তাড়াহুড়ো করে নেওয়া হয়, সেটা হচ্ছে কি রাস্ট, সেটাকে আমরা বলি রাস্ট। দেখুন এখানে এই রাস্ট হচ্ছে V3 হিসেবে এটা হচ্ছে একটা আপনার কি অ্যাডজেক্টিভ। অ্যান্ড ফাইনাল টেক্সট মানে হচ্ছে কি শেষ বা চূড়ান্ত কোনো কিছু, চূড়ান্ত পাঠ, চূড়ান্ত নথি, চূড়ান্ত দলিল। ঠিক আছে, এরকম একটা বিষয়। তো রাস্ট ফাইনাল টেক্সট ইন বাকু, কোথায়? এটা বাকুতে। এরপর দেখুন আমাদের সাবজেক্ট চলে আসছে, ভার্ব চলে আসছে। এই টেক্সটটা কিন্তু এখানে সাবজেক্ট, ভার্ব হচ্ছে কি স্ট্রেইনস হচ্ছে কি ভার্ব। স্ট্রেইনস করছে কাকে? এই ট্রাস্টকে। দেখুন এখানে কিন্তু সাবজেক্ট এবং ভার্ব দুটো পার্টি রয়ে গেছে। তার মানে এই স্ট্রেন হচ্ছে এখানে ভার্ব, আর এই ট্রাস্ট হচ্ছে অবজেক্ট, আর এখানে টেক্সট হচ্ছে কি, টেক্সট হচ্ছে সাবজেক্ট। তাহলে সাবজেক্ট নিল, ভার্ব নিল এবং কি অবজেক্ট নিল। তো এই জিনিসটা আসলে স্ট্রেইনস করেছে ট্রাস্টে, মানে হচ্ছে কি যে বিশ্বাসটা, সেই বিশ্বাসটাতে চির ধরিয়ে ফেলেছে বা ফাটল ধরিয়েছে। আমরা বলি না যে আমার বিশ্বাসে ফাটল ধরেছে, আমার বিশ্বাসে চির ধরিয়ে দিয়েছে এই জিনিসটা। তো এই বিষয়টা বোঝানোর জন্য কিন্তু এই সেন্টেন্সটা লেখা হয়েছে যে আর রাস্ট কেমন, টেক্সটটা কেমন? টেক্সটটা হচ্ছে রাস্ট ফাইনাল, রাস্ট মানে তাড়াহুড়ো করা একটা চূড়ান্ত সিদ্ধান্ত বা চূড়ান্ত নথি, তাড়াহুড়া করে বা দ্রুত করা একটা চূড়ান্ত টেক্সট ইন বাকুতে যে ফাইনাল যে ইটা নিয়েছে, নথিটা নিয়েছে, যে দলিলটা ওরা করেছে বা পাঠ্যটা ওরা করেছে, সেটা কি করেছে? স্ট্রেইনস করেছে ট্রাস্ট, বিশ্বাসে ফাটল ধরিয়েছে, চির ধরিয়েছে। বিটুইন নেশনস মানে হচ্ছে কি দেশগুলোর মধ্যে, বিভিন্ন দেশের মধ্যে মানে বিশ্বাসের চির ধরায় বা বিশ্বাসে ফাটল ধরায়। অ্যাজ, এখন এখানে আমরা বলবো যে কেন এই বিশ্বাসে ফাটলটা ধরেছে। অ্যাজ ইনএডিকুয়েট ক্লাইমেট ফিন্যান্স কমিটমেন্টস। দেখুন এই পর্যন্ত হচ্ছে আমাদের ফ্রেজটা। ইনএডিকুয়েট মানে হচ্ছে কি অপ্রতুল বা মানে অভাব, যেটাকে বলি ইনএডিকুয়েট ক্লাইমেট ফিন্যান্স কমিটমেন্টস, মানে যে কমিটমেন্টগুলো দেওয়া ছিল সেগুলো অপ্রতুল, অর্থাৎ অপ্রতুল জলবায়ু তহবিলের যে প্রতিশ্রুতিটা করা হয়েছিল সেটা লিভ ভালনারেবল কান্ট্রি, সেই কমিটমেন্টগুলো কি করেছে? লিভ করেছে, ফেলেছে ভালনারেবল মানে কি ঝুঁকিপূর্ণ যে দেশগুলো, ঝুঁকিপূর্ণ ভালনারেবল কান্ট্রিজ। দেখুন এখানে যে ব্যাপারটা সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে এই যে এখানে কমিটমেন্টস, এটা হচ্ছে এই ফ্রেজটির লাস্ট ওয়ার্ড বা হেডওয়ার্ড। এই হেডওয়ার্ডে কি করবে? হেডওয়ার্ডটি এই অবজেক্টটাকে নিয়েছে যে কমিটমেন্টস লিভ করেছে, রেখেছে, ফেলেছে ভালনারেবল কান্ট্রিজগুলোকে কীরকম? কলিং ফর জাস্টিস। লিভ ভালনারেবল কান্ট্রিজ কলিং ফর জাস্টিস মানে তাদেরকে এমন একটা পরিস্থিতিতে ফেলে দিয়েছে যে তারা কলিং ফর জাস্টিস মানে ন্যায় বিচারের জন্য আহ্বান করবে। কলিং ফর জাস্টিস, ন্যায় বিচারের আহ্বানের দিকে ছুড়ে ফেলেছে। মানে এই ইনএডিকুয়েট ক্লাইমেট ফিন্যান্স কমিটমেন্টস মানে ক্লাইমেট জলবায়ু তহবিলের যে অপর্যাপ্ত জলবায়ু তহবিলের যে প্রতিশ্রুতিগুলো, সেই প্রতিশ্রুতিগুলো ঝুঁকিপূর্ণ দেশগুলোকে কলিং ফর জাস্টিস ন্যায় বিচারের আহ্বানের দিকে ছুড়ে ফেলেছে। তার মানে তারা কি ন্যায় বিচার
ন্যায় বিচারের আহ্বান জানাতে বাধ্য করেছে। তার মানে এই কমিটমেন্টসগুলো ঝুঁকিপূর্ণ দেশগুলো যাতে ন্যায় বিচারের জন্য আহ্বান করে ন্যায় বিচারের দাবি তোলে সেই দিকেই কি বাধ্য করেছে, এটাকে আমরা বলতে পারি। তাহলে দেখুন এখানে যে ব্যাপারগুলো বোঝার সেটা হচ্ছে কি, প্রথমত হচ্ছে এখানে আপনি যে ফ্রেজটা পেয়েছেন সেটা হচ্ছে কি স্ট্রেইনস ট্রাস্ট। কোনো কিছু যদি স্ট্রেইনস করে ট্রাস্টের উপর, এর মানে হচ্ছে কি সেটা বিশ্বাসে ফাটল ধরায়। ঠিক আছে, অনেক সময় আমরা দেখি যে আমাদের প্রিয়জন আমাদের সাথে চালাকি করে কিংবা আমাদের সাথে চালাকি করে কিংবা কোনো একটা ডিসিশন স্বার্থপরের মতো নেয়, তখন তারা কি করে, তারা আসলে ওই ঘটনাগুলোর মাধ্যমে স্ট্রেইনস ট্রাস্ট বিটুইন আস, আমাদের মধ্যে যে বিশ্বাসটা হয়েছিল সেই বিশ্বাসটাতে ফাটল ধরায় বা চির ধরায়। তাহলে দেখুন স্ট্রেইন ট্রাস্ট মানে হচ্ছে বিশ্বাসে ফাটল ধরা বা চির ধরা। আর এখানে দেখুন এই যে ক্লাইমেট ফিনান্স, জলবায়ু তহবিলের যে একটা ঘাটতি, অপর্যাপ্ত তহবিল নিয়ে যে কমিটমেন্টসগুলো হয়েছে সেগুলো কি করেছে, লিভ সামবডি আর সামথিং কলিং ফর জাস্টিস। তাহলে এখানে আমরা কি পেয়েছি, এখানে পেয়েছি আমরা লিভ দিয়ে, আপনি এখানে সামবডি লিখবেন, লিভ সামবডি, তারপর কি ভার্বের আইএনজি দিয়ে কোনটা করার দিকে আপনি ছুঁড়ে ফেলে দিচ্ছেন। আমরা অনেক সময় এরকম হয় যে আমি বা অন্য কেউ আপনাকে এমনভাবে ট্রিট করছে, এমনভাবে আচরণ করছে যে আপনি কি হচ্ছে, আপনাকে ধার প্রান্তে নিয়ে দাঁড়িয়েছেন এটা করার জন্য, ডুইং সামথিং করার জন্য। তো সেই ক্ষেত্রে আপনি বলবেন যে ইউর বিহেভিয়ার লিভস মি ডুইং দিস স্টেপ, এই পদক্ষেপ নিতে আমাকে বাধ্য করেছে। এটাই কি ওই পদক্ষেপটা নেওয়ার দিকে ছুঁড়ে ফেলে দিয়েছে, মানে ওই দিকেই আমাকে নিয়ে গেছে যাতে এটা আমি করি, ভার্বে ডুইং সামথিং, এই জিনিসটা আমি করি। তাহলে লিভ সামবডি সামথিং ডুইং, এটা হচ্ছে কি এই ফ্রেজটা দিয়ে আমরা এই ধরনের কথাবার্তা বলে থাকি। ওকে, আশা করি ব্যাপারটা বুঝাতে পেরেছি। আমরা এখানে দুটি সেন্টেন্স আলোচনা করেছি, আমরা একটু ডিটেলসে চলে যাই, ডিটেলস আলোচনা করার চেষ্টা করি। তো দেখুন এখানে যে ব্যাপারটা প্রথমেই আসে সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে যে হেস্টি, দি হেস্টি ইম্পোজিশন। দেখুন হেস্টি ইম্পোজিশন, হেস্টি মানে হচ্ছে কি যেটা তড়িঘড়ি করা হয়, মানে দ্রুত করে যে ব্যাপারগুলো করা হয় সেটা হচ্ছে কি তাড়াহুড়ো বা দ্রুত করা হয় সেটা হচ্ছে কি হেস্টি। আর ইম্পোজিশন মানে হচ্ছে কি আরোপ, চাপিয়ে দেওয়া। তাহলে দেখুন এই দুইটা জায়গা থেকে আমরা একটা নাউন ফ্রেজ করেছি, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে এই ইম্পোজিশনটা হচ্ছে আরোপ। আরোপটা কিরকম, চাপিয়ে দেওয়া অর্থে আমরা ব্যবহার করেছি হেস্টি ইম্পোজিশন অফ এ ডিল, একটা চুক্তি চাপিয়ে দেওয়া। এটার মানে হচ্ছে কি, দেখুন আক্ষরিকভাবে চিন্তা করলে একটা চুক্তির আরোপণটা কেমন, তাড়াহুড়ো আরোপ, একটা চুক্তির তাড়াহুড়ো আরোপ, এটা হচ্ছে আক্ষরিক। কিন্তু আপনি যদি একটু ভাবানুবাদ ব্যাপারটা ফিল করেন যে একটি তাড়াহুড়া করে, এখানে দেখুন মিনিংটা হচ্ছে কি, এখানে বাংলায় যেহেতু তারা ইংরেজিতে এই ফ্রেজটা তারা এইভাবে লিখে ফেলে এবং এইভাবে তাদের এখানে প্রচলিত, বাট আমরা বাংলাদেশিরা এইভাবে আমরা কি প্রচলিত না। আমরা কি বলি যে তাড়াহুড়ো করে একটা চুক্তি চাপিয়ে দেওয়া, এই জিনিসটা কি চাপিয়ে দেওয়ার যে ব্যাপারটা সেটা, তাড়াহুড়ো করে একটা চুক্তি চাপিয়ে দেওয়া, এটা হচ্ছে বাংলার ফিলিংসটা। বা চুক্তি আরোপ করা বা চুক্তি প্রণয়ন করা তাড়াহুড়ো করে, ঠিক আছে, বা দ্রুত একটি চুক্তি প্রণয়ন বা দ্রুত একটি চুক্তি আরোপ বলতে পারেন ইম্পোজিশনকে আরোপ। তো অ্যাট দ্য ইউএন ক্লাইমেট কনফারেন্স COP29 এর ইউনাইটেড নেশন জলবায়ু সম্মেলনে একটা চুক্তি তাড়াহুড়ো করে চাপিয়ে দেয়া, এই চুক্তিটা COP29 হয়েছে আজারবাইজানে, চাপিয়ে দেওয়া, এটাই হচ্ছে কি আমাদের আরোপ করা, এটা হচ্ছে আমাদের হেডওয়ার্ড এবং এটা হচ্ছে আমাদের পরবর্তী বাক্যের কি সাবজেক্ট। এই সাবজেক্ট আসবে, এখন আমাদের সেন্স এখন আমাদের পরবর্তী ফ্রেজগুলো চেঞ্জ হয় নাই। আজারবাইজানে COP29 হয়েছে, সেটা আবার বলা হচ্ছে ওভার দ্য অবজেকশনস অফ পৌরার নেশনস, দেখুন পৌরার মানে হচ্ছে কি দরিদ্র দেশগুলো, বেশি দরিদ্র দেশগুলোর অবজেকশনস মানে আপত্তি বা বিরোধিতা। এখানে ওভার মানে হচ্ছে কি উপেক্ষা করে, মানে ওভার সামথিং, কোনো কিছুর উপরে ঊর্ধ্বে গিয়ে, এরকম একটা সেন্স। তাহলে ওভার দ্য অবজেকশনস অফ পৌরার নেশনস, দরিদ্র যে দেশগুলো আছে সেই দেশগুলোর আপত্তির ঊর্ধ্বে গিয়ে বা আপত্তি উপেক্ষা করে বা বিরোধিতা উপেক্ষা করে, বিরোধিতা সত্ত্বেও বলতে পারেন, যেহেতু ওভার এখানে কি কোনো কিছুর ঊর্ধ্বে গিয়ে, মানে এগুলো থাকা সত্ত্বেও আজারবাইজানে COP29 জাতিসংঘের জলবায়ু সম্মেলনে একটা তাড়াহুড়ো করে চুক্তি আরোপ করা বা আরোপটা বা প্রণয়নটা, এইখানে প্রণয়ন ছিল, এখানে এই প্রণয়নটা এসে এখানে ভার্ব ধরবে, সেটা হচ্ছে এখানে হ্যাজ ফ্র্যাকচার্ড করে দিয়েছে। মানে কি ফ্র্যাকচার্ড মানে ভেঙে দিয়েছে, ফ্র্যাকচার্ড মানে ভাঙা। তো এখানে আমরা বলতে পারি যে ক্ষতিগ্রস্ত করে দিয়েছে, ক্ষতি সাধন করে দিয়েছে, দুর্বল করে দিয়েছে। হ্যাজ ফ্র্যাকচার্ড, এটা অ্যাক্টিভ ফর্মে আছে, ফ্র্যাকচার্ড দুর্বল করে দিয়েছে কাকে, গ্লোবাল ট্রাস্ট, বৈশ্বিক যে একটা আস্থা আছে সেই আস্থাকে ভেঙে দিয়েছে, এরকম আমরা বলতে পারি, ভেঙে দিয়েছে, নষ্ট করে দিয়েছে। অ্যান্ড আন্ডারমাইন্ড হচ্ছে কি ক্ষতিগ্রস্ত করা, আন্ডারমাইন্ড রিসেন্ট প্রোগ্রেস, সাম্প্রতিক যে উন্নতিগুলো হয়েছে সেই উন্নতিগুলোকে ক্ষতিগ্রস্ত করেছে। তার মানে ফ্র্যাকচার্ড ভেঙে দিয়েছে, ট্রাস্টকে ঘুরে দিয়েছে, বৈশ্বিক আস্থাকে ঘুরে দিয়েছে। আর এখানে আন্ডারমাইন্ড রিসেন্ট প্রোগ্রেস, সাম্প্রতিক যে অগ্রগতি সেই অগ্রগতিগুলোকে দুর্বল করে দিয়েছে, আন্ডারমাইন করে দিয়েছে, অথবা ক্ষতি সাধন করে দিয়েছে, বাধাগ্রস্ত করেছে, আন্ডারমাইন করেছে। দেখুন আমাদের সেন্টেন্সটা ক্লিয়ার কিনা, আমরা বুঝতে পেরেছি কিনা, সেন্টেন্সটা কি ছিল। আবারও যদি আমরা একটু পড়ি, সেন্টেন্সটা হচ্ছে প্রথম থেকে আমরা যদি একটু মিলাতে চাই, দ্য হেস্টি ইম্পোজিশন অফ আ ডিল, এটা হচ্ছে প্রথম ফ্রেজ। এই ফ্রেজটাকে একটু মডিফাই করা হচ্ছে, অ্যাট দ্য ইউএন ক্লাইমেট কনফারেন্স COP29 ইন আজারবাইজান। এরপর ওভার দ্য অবজেকশনস অফ পৌরার নেশনস, দরিদ্র দেশগুলোর বাধা বিপত্তি থাকা সত্ত্বেও আজারবাইজানে অনুষ্ঠিত COP29 জাতিসংঘের জলবায়ু কনফারেন্সে
একটা তাড়াহুড়া করে চুক্তি বাস্তবায়ন বা চুক্তি আরোপ বা চুক্তি চাপিয়ে দেওয়া, হ্যাঁ চাপিয়ে দেওয়ার ব্যাপারটা বা আরোপ করা বা প্রণয়নটা হ্যাজ ফ্র্যাকচার্ড গ্লোবাল ট্রাস্ট, বৈশ্বিক আস্থাকে ভেঙে চুরমার করে দিয়েছে, অ্যান্ড আন্ডারমাইন ক্ষতিগ্রস্ত করেছে রিসেন্ট প্রোগ্রেস, সাম্প্রতিক যে অগ্রগতিগুলো হয়েছিল সেগুলোকে ক্ষতিগ্রস্ত বা ক্ষতি সাধন করে ফেলেছে। এরকম একটা সেন্স থেকে এই লেখাটা হয়েছে। যাই হোক, ব্যাপারটা আশা করি বুঝতে পেরেছেন। আমরা যদি পরের বাক্যে যাই, একটু পরের বাক্য দেখুন শুরু হয়েছে ঠিক এইখান থেকে। সেটা হচ্ছে কি যে দিস ওয়াজ সাপোজ টু বি দ্য ফিনান্স কপ। এটা আমরা সবাই জানি, সাপোজ টু বি মানে হচ্ছে কোনো কিছু হওয়ার কথা ছিল। দিস ওয়াজ সাপোজ টু বি দ্য ফিনান্স কপ, মানে এটা এই কপের যে সম্মেলনটা এবার হয়েছে এটা আসলে মানে অর্থায়ন কেন্দ্রিক। ফিনান্স কপ মানে কি? এটা দেখুন আমি বারবার বলছি যে ইংরেজদের দেশে ওরা এইভাবে বানিয়ে ফেলে, কিন্তু বাঙালিরা আমরা তো এভাবে বানাই না। এখন কি করবো বলে, বাঙালিরা তো আমরা বলি কি একটু ডিটেলস আলোচনা করি। যেমন এরা সুন্দর ফিনান্স কপ বলে ওদের ভাষা প্রকাশ করে ফেলছে, কিন্তু আমরা আসলে বুঝতে গেলে বুঝি যে ফিনান্স কপ মানে হচ্ছে কি যে এই কপটা আসলে অর্থায়ন কেন্দ্রিক একটা কপ, অর্থায়ন কেন্দ্রিক একটা কপ হওয়ার কথা ছিল, যেখানে জাস্ট তহবিল নিয়ে আলোচনা করা হবে। when 2 dozen industrialized countries, 2 dozen industrialized countries, 2 ডজন শিল্পোন্নত দেশ, ইনক্লুডিং দ্য ইউএস, ইউরোপ অ্যান্ড কানাডা, এগুলো সহ প্রায় 2 ডজন শিল্পোন্নত দেশ কি করেছে? প্রমিস টু পে ডেভেলপিং নেশনস, প্রমিস করেছে টু পে করতে ডেভেলপিং নেশন, উন্নয়নশীল দেশগুলোকে ফর দ্য ড্যামেজ, ক্ষতির জন্য, কজ বাই দেয়ার রাইস। দেখুন এটা ব্যাপারটা কি যে 2 ডজন দেশ প্রমিস করেছিল টু পে ডেভেলপিং নেশনস, উন্নয়নশীল দেশগুলোকে পে করবে বা প্রদান করবে ফর দ্য ড্যামেজ, ক্ষতির জন্য, ক্ষতির খেসারত হিসেবে। এই ক্ষতিগুলো কেন হয়েছে? কজড বাই দেয়ার রাইজ, মানে এই যে ইন্ডাস্ট্রিয়ালাইজড কান্ট্রিজগুলো তাদের যে রাইজ, উন্নতির কারণে, উন্নতির মাধ্যমে ঘটা ক্ষতির জন্য, ক্ষতির খেসারত হিসেবে তারা উন্নয়নশীল দেশগুলোকে পে করবে বলে প্রতিশ্রুতি দিয়েছিল। ঠিক আছে, দিস ওয়াজ সাপোজ টু বি দ্য ফিনান্স কপ। এই জন্য এটা কি, এটা অর্থায়ন কেন্দ্রিক একটা কোপ ছিল। ওকে, ব্যাপারটা আশা করি বুঝাতে পেরেছি। তো ছিল এরকম প্ল্যান ছিল আমাদের, বা প্রমিস যেহেতু করেছে সবাই হাঁ করে তাকিয়ে আছে। বাট কি হয়েছে? বাট এখানে বলা আছে ইনস্ট্যাট, এর পরিবর্তে ডেভেলপিং নেশনস, উন্নয়নশীল দেশগুলো, এখানে একটা অ্যান্ডেক্স দিয়ে বলা হচ্ছে ডেভেলপিং দেশগুলো কি লেড বাই এ গ্রুপ, একটা দলের নেতৃত্বে উন্নয়নশীল দেশগুলো। এই গ্রুপটাকে ইনক্লুডিং ইন্ডিয়া, নাইজেরিয়া অ্যান্ড বলিভিয়া। তাহলে এখানে সাবজেক্ট কোনটা বলেন তো? সাবজেক্ট কিন্তু ডেভেলপিং নেশনস, আর এগুলো হচ্ছে মডিফায়ার্স। তো সাবজেক্ট কোথায় আসবে? সাবজেক্ট আসবে এখন ভার্বে। ভার্ব কোনটা? ভার্ব হচ্ছে এই যে সেই ডেভেলপিং নেশনস, উন্নয়নশীল দেশগুলো বলছে দিস উইকেন্ডস এগ্রিমেন্ট, এই সপ্তাহান্তের যে চুক্তিটা, ফর 300 বিলিয়ন আ ইয়ার, বছরে $300 বিলিয়ন, ইন 2035, 2035 মধ্যে বছরে $300 বিলিয়ন, এই যে এগ্রিমেন্টটা করা হয়েছে সেটা ইজ টু লিটল, এটা খুবই কম, টু লেট, এবং কি টু লেট মানে কি অনেক দেরিতে হয়েছে। এক তো টু লিটল, আর একটা হচ্ছে কি টু লেট। তাহলে ডেভেলপিং নেশনসগুলো লেড বাই এ গ্রুপ, একটা গ্রুপ কর্তৃক নেতৃত্বাধীন উন্নয়নশীল দেশগুলো, সেখানে আছে ইন্ডিয়া, নাইজেরিয়া অ্যান্ড বলিভিয়া। তো তারা বলছে যে এই সপ্তাহে যে চুক্তিটা তারা করেছে $300 বিলিয়ন বছরে দিবে উন্নয়নশীল দেশগুলোকে এই ক্ষতির জন্য, ইন 2035 ইজ টু লিটল টু লেট, এটা খুবই কম এবং কি খুবই দেরিতে এসেছে। তো দেখুন এই ব্যাপারটা হচ্ছে কি যে ইন্ডাস্ট্রিয়ালাইজ যে কান্ট্রিজগুলো আছে তারা বিভিন্ন শিল্প কারখানা করে মানে পুরো বিশ্বের 12টা বাজাচ্ছে। আবার যেহেতু তারা আবার COP29 করে, সেখানে অংশগ্রহণ করে, তো তারা বলতেছে যেহেতু আমরা এটা করেছি, এখন কিছু কিছু দেশ আছে যারা উন্নয়নও করতে পারে না, শুধু ভোগান্তির শিকার হচ্ছে। বাংলাদেশের মতো যে দেশগুলো আছে, মানে বরফ গলা বা যে গ্লোবাল ওয়ার্মিংয়ের যে বিভিন্ন বিষয় আছে, কার্বন নিঃসরণের পরিমাণ বাড়ছে, যে কারণে পৃথিবী দূষিত হচ্ছে। তো এখন তারা বিভিন্ন যে উন্নয়নশীল দেশগুলো, গরিব দেশগুলো আছে, সেগুলোকে তারা কিছু খেসারত দেবে ক্ষতির জন্য। ঠিক আছে, আমরা অনেক বেশি লাভ করে ফেলছি, তোমাদের একটু দিয়ে একটু করি, এরকম। তো এই ব্যাপারগুলো ডেভেলপিং নেশনসগুলো বলেছে যে জিনিসটা ওরা করেছে আন্দোলনে, মানে তাদের সভায়, সম্মেলনে, সেটা আসলে যে চুক্তিটা করেছে এটা খুবই কম এবং খুবই দেরিতে এটা এসেছে আমাদের কাছে। অর্স, এবং কি সবচেয়ে খারাপ যে ব্যাপারটা, দেখুন এখানে অর্স দিয়ে বলা হচ্ছে কি যে ওর্স মানে আরও খারাপ, ব্যাড থেকে ওর্স মানে আরও খারাপ যে ব্যাপারটা, সেটা কি ওর্স আরও খারাপ হলো। এই অর্স দিয়ে বোঝাচ্ছে যে আরও খারাপ যেটা হলো সেটা হচ্ছে রিচ ওয়ার্ল্ড, ধনী দেশগুলো। রিচ ওয়ার্ল্ড মানে কি? ধনী বিশ্ব না বলে ধনী দেশগুলো বলুন। রিচ ওয়ার্ল্ড গভর্নমেন্টস, এই 3টা শব্দ দিয়ে একটা ফ্রেজ, যে ধনী দেশের সরকাররা, ধনী দেশের মানে প্রশাসনরা বা ধনী বিশ্বের প্রশাসন, উইল বি এইবল, সক্ষম হবে, টু স্ক্যাপ দেয়ার অবলাইগেশনস, তাদের উপর যে বাধ্যবাধকতা বা তাদের উপর যে দায়বদ্ধতা আছে সেগুলোকে তারা স্কেপ করতে পারবে, এড়াতে পারবে। উইল বি এইবল, এড়াতে পারবে। এটা হচ্ছে ওস, সবচেয়ে খারাপ যে ব্যাপারটা ওস। দেখুন এটা এই স্টাইলে লেখা যায়, আপনি বলতে পারতেন যে দ্য ম্যাটার ইজ ওস, না বলে সংক্ষেপে ওস কমা দিয়ে বলা হচ্ছে সবচেয়ে খারাপ হলো রিচ ওয়ার্ল্ড, ধনী বিশ্বের প্রশাসন বা ধনী রাষ্ট্রগুলো, সরকাররা কি করবে, যে তাদের বাধা বিঘ্নতাগুলোকে এড়িয়ে যেতে পারবে বাই বিং এইবল টু রিলাই অন, মানে কি বিং এইবল টু রিলাই অন, কোন জিনিসের উপর নির্ভর করে, বাই বিং এইবল নির্ভর করে, ক্যাশ ফ্রম প্রাইভেট কোম্পানিজ অ্যান্ড ইন্টারন্যাশনাল ল্যান্ডার্স,
বেসরকারি কোম্পানি এবং আন্তর্জাতিক ঋণদাতাদের ক্যাশ অর্থের উপর নির্ভর করে বিং এবল নির্ভর করতে পেরে, মানে এটা সক্ষমতা বোঝাচ্ছে, নির্ভর করতে পারলে এটার মাধ্যমে তাদের যে দায়বদ্ধতা আছে প্রতিশ্রুতি অনুযায়ী বা টাকা দিয়ে ক্ষতির মাত্রা কমানো বা ক্ষতি যাদের যে দেশগুলোর হচ্ছে সেগুলোর পাশে দাঁড়ানোর যে দায়বদ্ধতাগুলো আছে সেগুলো তারা এড়িয়ে যেতে পারবে। প্রাইভেট কোম্পানিগুলো এবং আন্তর্জাতিক ঋণদাতাদের অর্থের উপর নির্ভর করে তারা এড়িয়ে যেতে পারবে। এই ব্যাপারটা হচ্ছে সবচেয়ে বেশি অস। ঠিক আছে, আশা করি ব্যাপারটা বোঝাতে পেরেছে। তারপর দেখুন আমরা যদি পরের বাক্যের দিকে আসি, পরের বাক্য শুরু আছে ঠিক এই জায়গায়। সেটা হচ্ছে কি, প্রথমে বলা আছে ইন্ডিপেন্ডেন্ট এক্সপার্টস, মানে যারা স্বাধীন বিশেষজ্ঞ, মানে এরা মানে কোনো জায়গায় পার্শিয়ালিটি করছে না, স্বতন্ত্র বা নিরপেক্ষ যে বিশেষজ্ঞরা আছে তারা বলছেন কি বলছেন, দ্য ডেভেলপিং ওয়ার্ল্ড, উন্নয়নশীল দেশগুলো এক্সক্লুডিং চায়না বাদে যে ডেভেলপিং ওয়ার্ল্ডগুলো আছে তারা কি করেছে, উড নিড ডেভেলপিং ওয়ার্ল্ডগুলোর দরকার উড নিড 1.3 ট্রিলিয়ন আইয়ার। দেখুন তাদের দরকার হচ্ছে কি 1.3 ট্রিলিয়ন, আর সেখানে দিচ্ছে 300 বিলিয়ন ট্রিলিয়ন, 1.3 ট্রিলিয়ন দরকার, সেখানে 300 বিলিয়ন দিচ্ছে বাই 2035 মধ্যে টু ফান্ড, তহবিল করার জন্য, অর্থায়ন করার জন্য ইটস গ্রিন ট্রানজিশন, মানে কি সবুজায়ন, বা আপনি বলতে পারেন যে এটা পরিবেশ বান্ধব একটা পরিবর্তন। গ্রিন ট্রানজিশন, সবুজায়ন বলা যায়, সুন্দর শব্দ হচ্ছে সবুজায়ন। আবার আপনি বলতে পারেন পরিবেশ বান্ধব পরিবর্তনের জন্য তাদেরকে ফান্ড করবে 1.3 ট্রিলিয়ন করার কথা, উড নিড, অ্যান্ড কিপ টেম্পারেচার রাইজেস ইন লাইন উইথ দ্য প্যারিস এগ্রিমেন্ট। প্যারিস এগ্রিমেন্টের সাথে সঙ্গত রেখে টেম্পারেচারের বৃদ্ধিটা কি করবে তারা, প্যারিস চুক্তি মতো রাখবে, মানে প্যারিস চুক্তির শর্ত অনুযায়ী সঙ্গতি রেখে, বা প্যারিস চুক্তির যে শর্ত আছে ইনলাইন উইথ ইনলাইন উইথ সঙ্গত, সেটাই আপনি বলতে পারেন প্যারিস এগ্রিমেন্ট অনুযায়ী তাপমাত্রা বৃদ্ধিটা রাখবে, তাপমাত্রা বৃদ্ধি কতটুকু, প্যারিস এগ্রিমেন্ট অনুযায়ী তাপমাত্রা বৃদ্ধিটা নিয়ন্ত্রণ করবে। আর কি সবুজায়নের জন্য অর্থের যোগান দিবে বা তহবিল যোগান দিবে 2035 মধ্যে বছরে 1.3 ট্রিলিয়ন, মানে দিবে না, উড নিড, দরকার, ডেভেলপিং যে নেশনগুলো আছে তাদের দরকার, উড নিড, দরকার পড়বে এত ট্রিলিয়ন। ঠিক আছে, আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছেন। যদিও ব্যাপারগুলো একটু কঠিন বোঝার ক্ষেত্রে, একটু মনোযোগ দিয়ে বা যারা একটু চেষ্টা না করে, মানে একটু টাইম দিয়ে যেটা আমি বোঝার চেষ্টা করি, রিডিং অ্যাবিলিটিটা বাড়াতে চাই, তাদের একটু সময় দিয়ে ব্যাপারগুলো বুঝতে হবে, মানে শুধু হালকা স্কিমিং করে ব্যাপারগুলো বুঝবেন না। দ্য ক্লাইমেট ফিনান্স টার্গেট, দেখুন এটা হচ্ছে সাবজেক্ট, কি করেছে সাবজেক্ট এটা, বাট এখানে পুস্ট এটা হচ্ছে কি ভার্ব থ্রি, এটি কিন্তু ভার্ব না, কমা দিয়ে এটি আসলে একটা অ্যাডজেক্টিভ ফ্রেজ। এই যে ফিনান্স টার্গেটটা ছিল সেই টার্গেটটা পুস্ট থ্রো বাই আজারবাইজান চেয়ার। পুস্ট থ্রো মানে হচ্ছে যে আজারবাইজানের চেয়ার, মানে হচ্ছে আজারবাইজানের চেয়ারম্যান, মানে প্রধান, তার কর্তৃক, তার মাধ্যমে ব্যাপারগুলো হচ্ছে, এরকম একটা সেন্স, সব পরিচালিত আর কি। তো পুস্ট উইথ এখানে হচ্ছে কি চেয়ার, মানে এখানে সভাপতি বলতে পারেন। দ্য ক্লাইমেট ফিনান্স টার্গেট এটা পুস্ট থ্রো পরিচালিত হয়েছে বাই আজারবাইজান চেয়ার, মানে আজারবাইজানের সভাপতি বা সভাপতিত্বে, আমরা বলি না সভাপতিত্বে পরিচালিত এই ফিনান্স টার্গেটটা, যে লক্ষ্যটা, সেটা এইখানে হচ্ছে ভার্ব পেসিভ করা হয়েছে, ইজ ডিসক্রাইবড বাই পোর নেশনস। এই যে ক্লাইমেট ফিনান্স টার্গেটটা ছিল, জলবায়ু অর্থায়নের যে লক্ষ্যটা ছিল, সেটা আসলে কি হয়েছে, দরিদ্র যে দেশগুলো আছে, পৌরার নেশন, দরিদ্র দেশগুলোর দ্বারা বর্ণিত হয়েছে। এখন যে টার্গেটটা করেছে, মানে তারা ওই যে $300 বিলিয়ন দিবে, সেটা ইজ ডিসক্রাইবড বাই পোর নেশনস, পোর নেশন কর্তৃক বর্ণনা করা হয়েছে, ডিসক্রাইব করা হয়েছে, আখ্যা দেওয়া হয়েছে কি হিসাবে, অ্যাজ আ ডেথ সেন্টেন্স, কি হিসেবে, ডেথ সেন্টেন্স হিসেবে, মানে মৃত্যুদণ্ড হিসেবে, যেটাকে আমরা বলতে পারি মৃত্যুদণ্ডের সমতুল্য বলে বর্ণনা করেছে দরিদ্র দেশগুলো। দ্য ক্লাইমেট ফিনান্স টার্গেট, বর্তমানে যে জলবায়ু অর্থায়নের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে, যেই লক্ষ্য নির্ধারণ করা হয়েছে পুস্ট থ্রো বাই আজারবাইজান চেয়ার, আজারবাইজানের সভাপতিত্বে পরিচালিত যে লক্ষ্যটা এখন হয়েছে, সেটাকে দরিদ্র দেশগুলো আখ্যা দিয়েছে যেটা আসলে এজ এ ডেথ সেন্টেন্স ফর দোজ, তাদের জন্য অলরেডি ড্রোনিং আন্ডার রাইজিং সিজ অ্যান্ড ফেসিং ডিভাস্টেটিং কোস্ট। ডেথ সেন্টেন্স হবে তাদের জন্য যারা অলরেডি ড্রোনিং, যারা কি ড্রোনিং, এটা প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ, যারা এখন নিমজ্জিত, হাবুডুবু খাচ্ছে। ঠিক আছে, ড্রোনিং আন্ডার রাইজিং সিজ মানে সমুদ্র পৃষ্ঠের যে তল বা উচ্চ, মানে পৃষ্ঠটার যে বৃদ্ধি পাচ্ছে, সমুদ্র পৃষ্ঠের উচ্চতায়, মানে যারা এখন ড্রোনিং, ডুবে গেছে সমুদ্র পৃষ্ঠের বৃদ্ধির কারণে, বৃদ্ধির তলায়। ঠিক আছে, তো যারা ডুবে আছে, ড্রোনিং, হাবুডুবু খাচ্ছে, অ্যান্ড ফেসিং, যারা কিনা ডিভাস্টেটিং কোস্ট, ডিভাস্টেটিং কোস্ট মানে হচ্ছে কি, কোস্টটা কীরকম, ডিভাস্টেটিং মানে ভয়াবহ আকারের যে ক্ষতি বলতে পারেন। কোস্ট এখানে কি ব্যয়, মারাত্মক ব্যয় বা বিপর্যয়কর ব্যয়, যেটা মানে মানে ভাবানুবাদে বলতে পারেন ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হচ্ছে। যারা ইতিমধ্যে এই সমুদ্র পৃষ্ঠের পানির লেভেলের বৃদ্ধির কারণে বৃদ্ধিতে ড্রোনিং, হাবুডুবু খাচ্ছে এবং ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হচ্ছে, তাদের জন্য এটা আসলে একটা ডেথ সেন্টেন্স হিসেবে দরিদ্র দেশগুলো বর্ণনা করেছে এই ক্লাইমেট ফিনান্স টার্গেটকে, যেটা কিনা পুস্ট থ্রো বাই দ্য আজারবাইজান চেয়ার। দেখুন ইংলিশ, এটা দ্য গার্ডিয়ান পেজের, যেটা সরাসরি ইংল্যান্ড থেকে প্রকাশিত হয়। তো তারা ইংরেজি ভাষাটাকে যেভাবে লেখে, সেই স্ট্রাকচারগুলো বুঝতে পেরেছেন কিনা। প্রথমেই আমরা যেটাকে টার্গেট করে কথা বলবো সেটা লিখলাম, লিখে এটা কিভাবে পরিচালিত হয়েছে সেটা বললাম, তারপর এটাকে কিভাবে ডিসক্রাইব করা হয়েছে, কারা করেছে সেটা বললাম, কি হিসেবে করেছে সেটা বললাম, কাদের জন্য ডেথ সেন্টেন্স হবে, ফর দি আবার দোজ, তাদের জন্য। এখন দোজ আবার কেমন আছে, তারা কেমন, অলরেডি
ড্রোনিং ইতিমধ্যেই তারা হাবুডুবু খাচ্ছে আন্ডার রাইজিং সিজ, সমুদ্রপৃষ্ঠে বা সমুদ্রের পৃষ্ঠের লেভেলের বৃদ্ধির আওতায় বা সমুদ্র বৃদ্ধির আওতায়, অ্যান্ড ফেসিং ডেভাস্টেটিং কোস্ট, এবং কি যে মারাত্মক ক্ষয়ক্ষতির সম্মুখীন হচ্ছে এমন যারা আছে তাদের জন্য এটা মৃত্যুদণ্ড হিসেবে বর্ণিত হয়েছে দরিদ্র দেশগুলো কর্তৃক। তো আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছেন। এরপর দেখুন আমরা যদি পরবর্তী বাক্যের দিকে একটু খেয়াল করি, এখানে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে কি যে গ্লোবাল সাউথ লিডার্স মানে বিশ্বের দক্ষিণ সাউথ লিডার্স যারা আছে, দক্ষিণাঞ্চলের যে নেতারা আছে, দক্ষিণাঞ্চলের নেতারা আর্গু করেছে, মানে তর্ক করেছে, মানে কি মানে হচ্ছে তারা আসলে যুক্তি দিয়েছেন, পাল্টা যুক্তি দিয়েছেন বা বলেছেন যে দ্যাট ওয়েলদি নেশনস মানে হচ্ছে কি ধনী দেশগুলো, কমা দিয়ে তাদেরকে বলা হচ্ছে, তাদের সম্পর্কে একটু কথা বলে নিচ্ছি, যে রেসপন্সিবল ফর দ্য ক্লাইমেট ক্রাইসিস, মানে যারা কিনা এই জলবায়ু সংকটের জন্য দায়ী, জলবায়ু বিপর্যয়ের দায়ী ধনী দেশগুলো, এইখানে আমরা ভার্ব নিয়ে আসছি, হ্যাভ ফোর্সড ভালনারেবল কান্ট্রিজ, মানে ঝুঁকিপূর্ণ দেশগুলোকে বাধ্য করেছে ইনটু কনসিডিং হলো এগ্রিমেন্টস। হলো মানে কি? হলো মানে হচ্ছে ফাঁপা, এগ্রিমেন্টস মানে চুক্তি, আর কনসিড এটার মানে হচ্ছে যে ফাঁপা চুক্তি। কনসিডস মানে হচ্ছে কি ফাঁপা চুক্তি, কনসিড মানে হচ্ছে মেনে নেওয়া, স্বীকার করা, ঠিক আছে। আর হলো এগ্রিমেন্টস হচ্ছে কি যে ফাঁপা চুক্তি। ফাঁপা চুক্তি আপনি যদি একটু মানে ভাবানুবাদ করেন, এটার মানে হচ্ছে কি যে অর্থহীন চুক্তি, মানে একেবারে অর্থহীন যে চুক্তি আছে সেই চুক্তি মেনে নেওয়ায় ভালনারেবল কান্ট্রিজগুলোকে বাধ্য করেছে। তো এখানে দেখুন সাবজেক্ট হচ্ছে ওয়েলদি নেশনস, ভার্ব হচ্ছে হ্যাভ ফোর্সড, কাদের করেছে? ভালনারেবল কান্ট্রিজগুলোকে করেছে। কোন দিকে করেছে? ইনটু কনসিডিং, মেনে নেয়। কি মেনে নিতে? হলো এগ্রিমেন্টস, ফাঁপা চুক্তিগুলোকে, অর্থহীন চুক্তিগুলোকে মেনে নেয় বাধ্য করেছে। থ্রু দেখুন থ্রু কোয়েশন অ্যান্ড লাস্ট মিনিট পাওয়ার প্লেস। তো দেখুন এইখানে এই যে শব্দটা কোয়ার্সন, এটা আসলে এসেছে কোথায় থেকে? কোয়ার্স থেকে। কোয়ার্স মানে হচ্ছে কি দমন করা, ভার্ব হিসেবে যদি বসে দমন করা, বাধ্য করা, নিগৃহীত করা, বল প্রয়োগ করে বাধ্য করা। তো এখানে যেহেতু নাউন হিসেবে বসেছে তার মানে এটা কি হবে? দমন, কোয়েশন, ঠিক আছে। তো থ্রু কোয়েশন অ্যান্ড লাস্ট মিনিট পাওয়ার প্লিজ, তাহলে এটার মানে কি? এটার মানে হচ্ছে যে এই থ্রু কোয়েশন মানে হচ্ছে কি দমন পীড়নের মাধ্যমে, বা আপনি বলতে পারেন জোর জবরদস্তির মাধ্যমে। থ্রু কোয়েশন জবরদস্তির মাধ্যমে। আর কি? অ্যান্ড লাস্ট মিনিট পাওয়ার প্লেস। লাস্ট মিনিট পাওয়ার প্লে মানে হচ্ছে কি শেষ মুহূর্তে, পাওয়ার প্লেস মানে হচ্ছে কি মানে শক্তি প্রদর্শনের মাধ্যমে বলতে পারেন, অথবা যেটাকে এক্স্যাক্ট ভাবানুবাদ হচ্ছে রাজনৈতিক চালবাজির মাধ্যমে। লাস্ট মিনিট পাওয়ার প্লেস তাহলে কি হবে? শেষ মুহূর্তের রাজনৈতিক চালবাজি এবং জবরদস্তির মাধ্যমে। তাহলে এই পার্টটা এখানে কি ছিল? পার্টটা ছিল যে হোলো এগ্রিমেন্টস, ফাঁপা বা অর্থহীন চুক্তি, কনসিডিং মেনে নেয়, হ্যাভ ফোর্স করেছে, বাধ্য করেছে ভালনারেবল কান্ট্রিজগুলোকে। কে? ওয়েলদি নেশনস, ধনী দেশগুলো হ্যাভ ফোর্স করেছে ভালনারেবল কান্ট্রিজগুলোকে ইনটু কনসিডিং মেনে নেয়। কি মেনে নিতে? কনসিডিং এর একটা অবজেক্ট হবে হোলো এগ্রিমেন্টস, অর্থহীন এই চুক্তি, ফাঁপা এই চুক্তিগুলোকে কিসের মাধ্যমে? থ্রু কোয়েশন অ্যান্ড লাস্ট মিনিট পাওয়ার প্লেস, এবং শেষ মুহূর্তের যে রাজনৈতিক চালবাজির মাধ্যমে, এবং কি কোয়েশনের মাধ্যমে, জবরদস্তির মাধ্যমে এগুলো মেনে নিতে বাধ্য করা হয়েছে। ওকে, আমি এখানে খুব ধীরে ধীরে, বা আজকের ভিডিওটা বড় হয়ে যাচ্ছে, মানে ধীরে ধীরে বোঝানোর চেষ্টা করছি, তো এই জন্য তো বড় হয়ে গেলে অনেকের বিরক্তির কারণ হয়ে যায়। সেক্ষেত্রে আপনারা জানাবেন যে ভিডিও বড় হলে আপনাদের কোনো সমস্যা হচ্ছে কিনা, বা আরও ছোটো করে দেওয়া যায়, সিস্টেমে ছোটো করা যায়, আরও সংক্ষেপে করা যায়, ডিটেলস বলা যায়। যাই হোক, তো পরের যে বাক্য দেখুন, পরের বাক্য শুরু হয়েছে ঠিক এই জায়গা থেকে, যে দ্য পোর ওয়ার্ল্ড মানে দরিদ্র দেশগুলো বা গরিব দেশগুলো হ্যাজ টু অ্যাকসেপ্ট, গ্রহণ করতে হবে, দরিদ্র দেশগুলোকে হ্যাজ টু অ্যাকসেপ্ট। কি অ্যাকসেপ্ট করতে হবে? ক্রামস, মানে ক্রামসগুলোকে অ্যাকসেপ্ট করতে হবে। এখানে ক্রামস মানে হচ্ছে কি যে কোনো কিছুতে সন্তুষ্ট থাকা, বা যেটা হয়েছে, ওকে, যেটা হয়েছে নিয়ে সন্তুষ্ট থাকার যে ব্যাপারটা, সেটা হচ্ছে কি হ্যাজ টু অ্যাকসেপ্ট ক্রামস। খেয়াল করুন এখানে যে ক্রাম্প আছে, ক্রাম্প শেষে বিটা উচ্চারিত হবে না, ক্রাম্প। এই ক্রাম্পটা হচ্ছে কি ক্ষুদ্র টুকরো, ভার্ব হিসেবে যদি ব্যবহার করেন তাহলে ক্ষুদ্র টুকরো করা, আর নাউন হিসেবে আছে স্বল্প পরিমাণ, ছোট টুকরো। রুটির ভিতরে নরম একটা অংশ, ক্ষুদ্র টুকরো বা রুটির একটা টুকরো, মানে কি সামান্য একটা অংশ বোঝাচ্ছে। ক্রামস যেহেতু এখানে নাউন, হ্যাজ টু অ্যাকসেপ্ট ক্রামস, এর মানে হচ্ছে আপনি যেটা পেয়েছেন, রুটির একটা টুকরো, ছোট্ট একটা টুকরো পেয়েছেন, এখন আক্ষরিক করতে সেটাকেই আপনাকে অ্যাকসেপ্ট করতে হবে। এর মানে হচ্ছে কি যে সামান্য $300 বিলিয়ন ওরা দিতে চাচ্ছে, যেখানে $1.3 ট্রিলিয়ন দেওয়ার কথা লাগবে আমাদের, সেখানে দিচ্ছে $300 বিলিয়ন, তো এটাই আমাদের গ্রহণ করতে হবে। এই সামান্য অংশটুকুই আমাদের কি গ্রহণ করতে হবে, বাধ্য হতে হয়। তার মানে গরিব দেশগুলোকে এই সামান্য অংশটুকুই গ্রহণ করতে হয়, এটুকু নিয়েই সন্তুষ্ট থাকতে হয়, সামান্য সাহায্যেই সন্তুষ্ট থাকতে হয়। এটা হচ্ছে এক্স্যাক্টলি ভাবানুবাদটা। দ্য পোর ওয়ার্ল্ড হ্যাজ টু অ্যাকসেপ্ট ক্রামস ফর ফেয়ার, ভয়ে,
অফ কলাপসিং দ্য এন্টায়ার কপ প্রসেস। এখন ভয় পাচ্ছে কি যে পুরো কপের যে প্রসেসটা এখন চলছে এটার কারণে তো কিছু পাচ্ছি, যদি পুরো ব্যাপারটা ধ্বংস হয়ে যায়, পুরো কপ প্রক্রিয়া যদি ভেঙে পড়ে, সেই ভয়ে, ফর ফিয়ার অফ কলাপসিং দ্য এন্টায়ার কপ প্রসেস, পুরো সম্মেলনের বা পুরো কপের যে প্রক্রিয়াটা সেটা যদি ধসে যায় বা ভেঙে পড়ে, সেই ভয়ে, সেই আশঙ্কায় পোর ওয়ার্ল্ড হ্যাজ টু অ্যাকসেপ্ট ক্রাম্পস। তার মানে অ্যাকসেপ্ট ক্রাম্পস এটা কিন্তু একটা সুন্দর ফ্রেজ কলোকেশন হিসেবে ব্যবহার করতে পারবেন। যখন আপনাকে অল্প কিছু নিয়ে সন্তুষ্ট থাকতে হয় বা বাধ্য হতে হয়, সেক্ষেত্রে আপনি বলতে পারেন আই হ্যাভ টু অ্যাকসেপ্ট ক্রাম্পস, আমাকে এটুকুই মেনে নিতে হবে। তারপর বলা হচ্ছে উইচ ইজ দ্য অনলি ফোরাম, এই কপটাকে বলা হচ্ছে, কপের পরপর উইচ রিলেটিভ প্রনাউন দিয়ে বলা হচ্ছে উইচ ইজ দ্য অনলি ফোরাম ওয়ার দে আর গিভেন এ ভয়েস, যেখানে তারা তাদের ভয়েস রেইজ করতে পারে। গিভেন এ ভয়েস মানে বলার কিছু মতামত প্রকাশ করতে পারে, বা যেখানে তাদের বলার অধিকার আছে, এমন একটা ফোরাম। ঠিক আছে, এটাই একমাত্র একটা জায়গা, একমাত্র ক্ষেত্র বা মঞ্চ, ফোরাম, যেখানে তাদের কথা বলার একটা সুযোগ দেওয়া হয়। দে আর গিভেন, দেওয়া হয়েছে ভয়েস। ওয়াইল, যেখানে all the nations does their moral and historical obligations, যেখানে ডজ দিয়েছে, ডজ দেওয়া মানে হচ্ছে কি, ফাঁকি দেওয়া, যে ধনী দেশগুলো ডজ দেয়ার মোরাল অ্যান্ড হিস্ট্রিক্যাল অবলিগেশনস, অথচ এখানে কি হয়েছে, ধনী দেশগুলো তাদের নৈতিক ও ঐতিহাসিক যে দায়বদ্ধতা, দায়িত্ব আছে, সেটা এড়িয়ে গেছে, ডজ দিয়েছে বা সেটা অগ্রাহ্য করেছে। ঠিক আছে, অগ্রাহ্য করে মানে নর্মালি এখানে পুরো বাক্যটা দিয়ে বোঝাচ্ছে যে দরিদ্র যে দেশগুলো আছে সেগুলোকে এই পুরো কপ প্রসেসটাই আবার পরে পাশে, আমরা বলি না পাশে ধ্বংস হয়ে যায় কিনা, ভেঙে পড়ে কিনা, সেটার ভয়ে এই অল্প কিছু নিয়েই তাদেরকে সন্তুষ্ট থাকতে হয়। কপ প্রসেসটা হচ্ছে কি, একটু বাড়িয়ে বলা হচ্ছে, কপ প্রসেসটা হচ্ছে মানে ইংলিশ হচ্ছে একটা শব্দ পেলেই এটাকে টেনে বড় করে যায়। ঠিক আছে, একটা শব্দ লাস্টে পাবে, পেলে এটাকে হয় কমা দিয়ে অ্যান্ডেজ দিয়ে এটাকে বড় করে দিই। এই যে কপ প্রসেস পেয়েছে, এখন এটাকে একটু বড় করে দিই, এটা সম্পর্কে একটু বলে দিই। হুইচ ইজ দ্য অনলি ফোরাম ওয়ার দে আর গিভেন এ ভয়েস, মানে হালকা করে দুটো অ্যান্ডেজ দিয়ে এটা সম্পর্কে বলে ফেললাম, হয়ে গেল। এরপর বলা হচ্ছে ওয়াইল, অন্যদিকে ওয়েলদি নেশনস, যে ধনী দেশগুলো আছে, তারা কি করে, ডজ দেয়ার, মানে এখানে প্রেজেন্ট ইনডিফিনিট ব্যবহার করা আছে, প্রায় সময় এটা করে, ডজ দেয়, তারা দেয়ার মোরাল এন্ড হিস্ট্রিক্যাল অবলিগেশনসগুলোকে তারা অগ্রাহ্য করে, তারা এগুলো মানে না, এরকম একটা সেন্স। আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছেন। এরপর যে বাক্যটা আছে সেদিকে যদি আমরা একটু খেয়াল করি, এরপর দেখুন আমরা যদি পরের বাক্যে চলে যাই, পরের বাক্য শুরু হয়েছে COP29 টুক প্লেস ইন ডিফারেন্ট সার্কামস্ট্যান্সেস, ডিফিকাল্ট সার্কামস্ট্যান্সেস, কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে COP29 টুক প্লেস ঘটেছে বা অনুষ্ঠিত হয়েছে। এরপর ভার্ব 3 দেখুন, মেড অর্স বাই পোর প্রিপারেশন বাই দ্য আজারবাইজান প্রেসিডেন্সি, মানে আজারবাইজানের বাকুতে যে হয়েছে, এটা আসলে কিভাবে হয়েছে, যে আজারবাইজানের সভাপতির পোর প্রিপারেশন, বাজে দুর্বল প্রস্তুতি, ত্রুটিপূর্ণ প্রস্তুতির মাধ্যমে এটা মেড অর্স, আরও খারাপ হয়ে গেছে। এখানে প্রথমে বলা হচ্ছে COP29 টুক প্লেস ইন ডিফিকাল্ট সার্কামস্ট্যান্সেস, এটা কঠিন জটিল পরিস্থিতির মধ্য দিয়ে COP29 অনুষ্ঠিত হলো, মেড অর্স আরও খারাপ হয়ে গেল, বাই পোর প্রিপারেশন বাই দ্য আজারবাইজান প্রেসিডেন্সি, আজারবাইজানের প্রেসিডেন্ট বা সভাপতিত্বের দুর্বল বা বাজে প্রস্তুতির কারণে আরও খারাপ হয়ে গেছিল। বাট অলসো বাই আদার মেজর কান্ট্রিজ, প্রেসিডেন্সি সেই সাথে, বাট অলসো সেই সাথে, বাই আদার মেজর কান্ট্রিজ, অন্যান্য যে দেশগুলো আছে সেই দেশগুলোর মাধ্যমে ওটা কি আরও কঠিন হয়ে গেছে, মেড অর্স কঠিন হয়ে গিয়েছিল। হাউএভার, যাই হোক, ইউরোপ হ্যাজ এ পয়েন্ট ইন সেইং দ্যাট, ইউরোপ হ্যাজ এ পয়েন্ট, মানে হ্যাজ এ পয়েন্ট, কারো একটা পয়েন্ট আছে, মানে সে যে বলেছে ইন সেইং দ্যাট, এই ফ্রেজটা একটু খেয়াল করেন, যে যাই হোক সেই যে কথাটা বলেছে সেটার একটা পয়েন্ট আছে, সেটার একটা পয়েন্ট আছে, মানে সেটার একটা অর্থ আছে। দ্যাট দ্য ফাইনাল সাম, চূড়ান্ত যে অঙ্কটা, ইজ আ স্টেপ আপ ফ্রম রিচ কান্ট্রিজ, মানে রিচ কান্ট্রিজ প্রিভিয়াস কমিটমেন্ট, মানে পূর্বেকার যে প্রতিশ্রুতি, ধনী দেশগুলোর পূর্বেকার প্রতিশ্রুতির স্টেপ আপ, প্রতিশ্রুতি থেকে কি যে সামটা এখন ফাইনাল যে সামটা $300 বিলিয়ন কথা বলেছে, এটা আসলে ইজ আ স্টেপ আপ, এক ধাপ এগিয়ে। কোথায় থেকে? ফ্রম রিচ কান্ট্রিজ প্রিভিয়াস কমিটমেন্ট, পূর্বেকার যে প্রতিশ্রুতি ছিল সেগুলো থেকে এক ধাপ এগিয়ে, এটা বলেছে ইউরোপ হ্যাজ এ পয়েন্ট ইন সেইং দ্যাট। এই কথা বলার পিছনে একটা অর্থ আছে, সেটা হচ্ছে এই, টু প্রোভাইড 100 বিলিয়ন অ্যানুয়ালি, এটা আগের কান্ট্রিগুলো করেছে 100 বিলিয়ন বার্ষিক, ইন ক্লাইমেট ফিনান্স বাই 2020 সালের মধ্যে তারা আগের যে কমিটমেন্ট ছিল $100 বিলিয়ন দিবে বছরে, এবার 300 বিলিয়ন করেছে, যদিও ডেভেলপিং নেশনসগুলো চাচ্ছে যে $1.3 ট্রিলিয়ন। দ্যাট আর্লিয়ার গোল ওয়াজ মেড 2 years লেট, আর্লিয়ার যে গোলটা ছিল সেটাও কি পূরণ হয়েছিল 2 বছর পর, ইন 2022 and expires in 2025, 2022 পূরণ করার কথা ছিল, 2025 পূরণ হবে, expires in 2025. A second Trump presidency looms, দেখুন এই লুম মানে হচ্ছে কি, বেরিয়ে আসা, আসন্ন। সেকেন্ড ট্রাম্প প্রেসিডেন্সি লুমস মানে কি, আসন্ন, মানে আসতে যাচ্ছে, আমরা বলি না আসছে এরকম। তো দ্বিতীয় ধাপে ট্রাম্পের প্রেসিডেন্সি আসছে। থ্রেটেনিং, হুমকি স্বরূপ হচ্ছে, টু আনডু ইউএস কমিটমেন্টস নেগোশিয়েটেড ইন বাকুতে যে ইউএস এর প্রতিশ্রুতি নেগোশিয়েটেড হয়েছে সেটাকে সে আনডু করে দিতে পারে, মানে এটা একটা ঝামেলা। বলতেছে ট্রাম্প ক্ষমতায় আসতেছে, প্রেসিডেন্সিতে আসতেছে, এখন ইউএস এর যে প্রেসিডেন্ট এখন যে বিষয়ে সমঝোতা করেছে সেটা আবার ট্রাম্প এসে কি করতে পারে, আনডু করে দিতে পারে, মানে এটাকে ভাঞ্চাল করে দিতে পারে, এরকম একটা সেন্স, যে এটা আন্ডু করে দিতে পারে কি ট্রাম্পের যে পরবর্তীতে। তো দেখুন এখানে বলা হচ্ছে বাকুতে যে নেগোশিয়েটেড হয়েছে, আলোচিত প্রতিশ্রুতিগুলো আন্ডু, বাতিল করার একটা হুমকি, বাতিল করে দিতে পারে। থ্রেটেনিং, ঝুঁকির মধ্যে পড়েছে, হুমকিতে ফেলে দেয়, মানে তাহলে আমরা এখানে বলতে পারি যে ট্রাম্পের দ্বিতীয়বার প্রেসিডেন্ট হওয়ার ব্যাপারটা কি সামনে আসছে, লুমস, এগিয়ে আসছে।
থ্রেটেনিং, যেটা কিনা ঝুঁকির সৃষ্টি করছে, যে বাকুতে যে আলোচিত কমিটমেন্টসগুলো হয়েছে সেগুলো বাতিল করবে বলে ঝুঁকি তৈরি করছে, ঝুঁকি সৃষ্টি করছে বা ঝুঁকির সম্ভাবনা সৃষ্টি করছে, এরকম। পরের বাক্যের দিকে যদি আমরা একটু খেয়াল করি, পরের বাক্য শুরু হয়েছে যে আ লেক অফ ট্রান্সপারেন্সি অ্যান্ড ইনক্লুসিভিটি, লেক অফ ট্রান্সপারেন্সি স্বচ্ছতার অভাব, অ্যান্ড ইনক্লুসিভিটি মানে কি অন্তর্ভুক্তির অভাব, মানে সমন্বয়তার অভাব, সমন্বয়ের অভাব, স্বচ্ছতার অভাব, উইল আন্ডারমাইন ক্ষতিগ্রস্ত করবে, উইল আন্ডারমাইন ক্ষতিগ্রস্ত করবে দ্য লেজিটিমেসি অফ দ্য এগ্রিমেন্ট, এই চুক্তির বৈধতাকে, লেজিটিমেসি বৈধতাকে কি করবে, আন্ডারমাইন করবে, ক্ষতিগ্রস্ত করবে, দুর্বল করবে বা প্রশ্নবিদ্ধ করবে। অনেক কথা, আন্ডারমাইন মানে হচ্ছে কি ক্ষতিগ্রস্ত করা, দুর্বল করা, ক্ষতি সাধন করা, বা এই ক্ষেত্রে বৈধতা, যেহেতু বৈধতাকে ক্ষতি সাধন করা মানে কি প্রশ্নবিদ্ধ করবে, ভাবনাবাদ দিয়ে দিলেন, ঠিক আছে। এরপর বলা হচ্ছে মেনি স্মলার নেশনস, অনেক ছোট ছোট দেশ আছে, ভাউ টু রিভিজিট আনরিজলভ ইস্যুস, ভাউ টু রিভিজিট মানে অনেক ছোট ছোট যে দেশগুলো আছে তারা ভাউ করেছে, প্রতিজ্ঞা করেছে টু রিভিজিট আনরিজলভ ইস্যুস। রিভিজিট করা মানে এখানে কি, মানে পরিদর্শন, পুনরায় পরিদর্শন করা, এরকম না, ব্যাপারটা হচ্ছে কি মানে আক্ষরিকভাবে এরকম, বা এটার সাথে একটা মিল আছে, ভাবনাগতভাবে কি পুনরায় এগুলো তুলে ধরা, আনরিজলভ যে ইস্যুগুলো আছে, অমীমাংসিত যে সমস্যাগুলো আছে সেগুলোকে রিভিজিট করবে, পুনরায় মানে আবার ফিরিয়ে আনবে, আবার বিবেচনায় নিয়ে আসবে, আবার আলোচনায় নিয়ে আসতে চাচ্ছে। মানে মেনি স্মলার নেশনস ভাউ টু প্রতিজ্ঞা করেছে টু রিভিজিট আনরিজলভড ইস্যুস স্পেশালি রিগার্ডিং ফিনান্সিং দ্য ট্রানজিশন আওয়ে ফ্রম ফসিল ফিউয়েলস, স্পেশালি রিগার্ডিং মানে বিশেষত এখানে স্পেশালি রিগার্ডিং ফিনান্সিং কাকে করবে, অর্থায়ন করবে কাকে, দেখুন এটা কিন্তু প্রেজেন্ট পার্টিসিপল বেস, এটা একটা অবজেক্ট আছে, এটা হচ্ছে এটা দ্য ট্রানজিশন আওয়ে, মানে পরিবর্তনের যে ইটা, ট্রানজিশন আওয়ে ফ্রম ফসিল ফিউয়েলস মানে ফসিল জীবাশ্ম জ্বালানি থেকে যে ফিরে আসবে, জীবাশ্ম জ্বালানি থেকে সরে আসা, ট্রানজিশন আওয়ে মানে হচ্ছে কি ট্রানজিশন রূপান্তর, আর আওয়ে মানে হচ্ছে কি ফিরে আসা, ট্রানজিশন আওয়ে থেকে যে ফিরে আসার ব্যাপারে যে ফিনান্সিং করবে সেই ফিনান্সিং বিষয়। দেখুন সমস্যাটা এখানে কি, এই জিনিসগুলো আপনাকে বুঝতে হবে। আমি আবারও বলি, মেনি স্মলার নেশনস ভাউ প্রতিজ্ঞা করেছে টু রিভিজিট আনরিজলভ ইস্যুস, যে অমীমাংসিত বিষয় সমস্যাগুলো রয়েছে সেগুলোকে পুনরায় আলোচনার জন্য অনেকেই প্রতিজ্ঞা করেছে, বিশেষ করে কি নিয়ে রিভিজিট করবে, আনরিজলভ ইস্যুস। এখানকার একটা ইস্যুস স্পেশালি রিগার্ডিং এই বিষয়ে, রিগার্ডিং ফিনান্সিং, এই ফিনান্সিং মানে অর্থায়ন বিষয়, অর্থায়নটা কোথায় করবে, দ্য ট্রানজিশন আওয়ে ফ্রম ফসিল ফিউয়েলস, জীবাশ্ম জ্বালানি থেকে সরে আসায় যে অর্থায়নটা করা হবে সেই অর্থায়ন নিয়ে বিশেষ করে পুনরায় আলোচনার জন্য প্রতিশ্রুতি দিয়েছে বা প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে অ্যাট নেক্সট ইয়ার্স COP30 ইন ব্রাজিল। কোথায়, নেক্সট ইয়ার পরবর্তী বছরে COP30 ইন ব্রাজিল। তাহলে দেখুন COP30 হচ্ছে ব্রাজিল হতে যাচ্ছে, আর COP29 অলরেডি আজারবাইজান বাকুতে হয়ে গেছে, তো ব্রাজিলে যখন হবে তারা সেগুলোকে আবার পুনরায় আলোচনায় নিয়ে আসবে বলে অঙ্গীকার করেছে। মেনি স্মলার নেশনস ভাউ টু রিভিজিট আনরিজলভ ইস্যুস স্পেশালি রিগার্ডিং ফিনান্সিং দ্য ট্রানজিশন আওয়ে ফ্রম ফসিল ফিউয়েলস, জীবাশ্ম জ্বালানি থেকে সরে আসা। ক্লিয়ারলি মানে সুস্পষ্ট বলা হচ্ছে কি, যে ক্লিয়ারলি স্পষ্টতই ইন্ডাস্ট্রিয়ালাইজড নেশনস ইন দ্য গ্লোবাল নর্থ, ঠিক আছে, উত্তর গোলার্ধের যে উন্নত দেশগুলো আছে, ইন্ডাস্ট্রিয়ালাইজড নেশনস ইন দ্য গ্লোবাল নর্থ, উত্তর গোলার্ধের বা উত্তর অঞ্চলের শিল্পোন্নত দেশগুলো হ্যাভ স্পেন্ড ইয়ার্স, দীর্ঘ বছর ধরেই ড্রেগিং দেয়ার ফিট অন দিস ইস্যুস। দেখুন ড্রেগিং দেয়ার ফিট মানে এখানে বোঝাচ্ছে কি, ফিট পায়ের পাতা, ফিটকে ড্রেগ করে নিয়ে আসা, ড্র্যাগ করা মানে টেনে নিয়ে আসা, মানে সামনের দিকে যেতে দেন। আক্ষরিকভাবে দেখুন, ফিল করুন যে ইন্ডাস্ট্রিয়ালাইজ নেশন যারা আছে তারা স্পেন ইয়ার্স, বছরের পর বছর ধরে ড্রেগিং দেয়ার ফিট, তারা তাদের পা পিছিয়ে নিয়ে আসছে অন দিস ইস্যুস, এই সমস্ত বিষয়গুলো থেকে। মানে কি, তারা পিছিয়ে যায়, মানে এই বিষয়গুলো নিয়ে কথা বললে তারা ড্রেগিং দেয়ার ফিট করে, পিছিয়ে যায়, মানে তারা এই জিনিসগুলোতে আগাতে চায় না, অগ্রসর হওয়ার ব্যাপারে বছরের পর বছর সময় ব্যয় করে ফেলে, স্প্যান ইয়ার্স, ঠিক আছে। তো এখানে কি বোঝাচ্ছে যে কোথায় ছিলাম আমরা, লাইন নট হ্যাভ স্পেন্ট ইয়ার্স, এখানে ছিলাম আমরা। ক্লিয়ারলি সুস্পষ্টত শিল্পোন্নত দেশগুলো কি করেছে, স্পেন্ড ইয়ার্স, বছরের পর বছর ব্যয় করে ফেলেছে, ড্রেগিং দেয়ার ফিটস অন দিস ইস্যুস। ওকে, ব্যাপারটা আশা করি বুঝতে পেরেছি। তো এই জায়গায় দেখুন, এই জায়গায় আসলে পিছিয়ে যাওয়ার ব্যাপারটা এখানে আসলে ড্র্যাগ সামবডিজ ফিট অন সামথিং মানে হচ্ছে পিছিয়ে যাওয়া না, ওই জিনিসগুলোতে মনোযোগ দেওয়া, ঠিক আছে। একটু ভুল হয়েছে, একটু খেয়াল করবেন, খেয়াল করুন এইখানে ড্রেগিং দেয়ার ফিট, এই ব্যাপারটা আসলে ড্র্যাগ মানে হচ্ছে কি টানাটানি করা, টানা। তো ড্রেগিং দেয়ার ফিট মানে হচ্ছে কি যে তাদের পা টানাটানি করছে। এখানে টানাটানি করা মানে কাউকে পিছিয়ে রাখা না, ব্যাপারটা হচ্ছে কি গড়িমসি করা, টানাটানি করা, আক্ষরিক করতে টানাটানি করা মানে টেনে ধরা, কিন্তু এখানে ড্রেগিং মানে হচ্ছে টানাটানি করা, একবার টানছি আরেকবার ঢিল দিচ্ছি, টানছি আবার সামনের দিকে ঢিল দিচ্ছি, এটার মানে হচ্ছে গড়িমসি করা, ঠিক আছে। বাংলায় যেটাকে আমরা বলি গড়িমসি বা দেরি করা, ধীর গতিতে মানে কি করবো বুঝতে না পারা, এটা হচ্ছে কি যে আপনি এক কথায় বাংলা যেটা বলা যায় এটা গড়িমসি করা। অন দিস ইস্যুস, এই ব্যাপারগুলো নিয়ে গড়িমসি করে বছরের পর বছর সময় নষ্ট করে ফেলেছে গ্লোবাল নর্থ, উত্তরাঞ্চলের দেশগুলো হ্যাভ স্পেন্ড ইয়ার্স, বছরের পর বছর শেষ করে ফেলেছে ড্রেগিং দেয়ার ফিট, টানাটানি করে গড়িমসি করে অন দিস ইস্যুস, ঠিক আছে। তার মানে আমরা ক্লিয়ারলি স্পষ্টতই ইন্ডাস্ট্রিয়ালাইজড নেশনস, শিল্পোন্নত যে দেশগুলো আছে ইন দ্য গ্লোবাল নর্থ, উত্তরাঞ্চলের যে দেশগুলো হ্যাভ স্পেন্ড ইয়ার্স, বছরের পর বছর নষ্ট করেছে ড্রেগিং দেয়ার ফিট, তাদের গড়িমসি করে অন দিস ইস্যুস, এই ব্যাপারগুলোতে গড়িমসি করে সময় নষ্ট করে ফেলেছে, ঠিক আছে। এই ব্যাপারটা আশা করি বুঝাতে পেরেছি।
আমরা চলে যাই পরবর্তী যে সেন্টেন্স সেখানে দেখুন এখানে বলা হচ্ছে এনশিওরিং গ্রিন হাউস গ্যাস এমিশন পিক বিফোর 2025 এর মানে হচ্ছে কি 2025 সালের আগে বা পূর্বে গ্রিন হাউস গ্যাস নিঃসরণের সীমা পিক গ্যাস এমিশন পিক নিঃসরণের সর্বোচ্চ সীমা পিকটাকে কি করা নিশ্চিত করা এনশিওরিং করা সর্বোচ্চ পিক নিশ্চিত করা কেন টু মিট দ্য প্যারিস এগ্রিমেন্টস প্রিফার্ড 1.5 সি টার্গেট 1.5 ডিগ্রি সেলসিয়াস আর কি এটা সি মানে এটা উপরে যেটা মানে একক যে এত ডিগ্রি 1 মানে প্যারিস চুক্তির এখানে প্রিফার্ড মানে হচ্ছে কি যে প্যারিস চুক্তির প্রস্তাবিত প্যারিস চুক্তির পছন্দ বা নির্ধারিত বলতে পারেন প্যারিস চুক্তির নির্ধারিত বা প্রস্তাবিত 1.5 ডিগ্রি সেলসিয়াস যে টার্গেট লক্ষ্যমাত্রা সেটা পূরণ করতে 2025 সালের আগে গ্যাস নির্গমনের সর্বোচ্চ সীমাটাকে নিশ্চিত করা নাও এখন নিশ্চিত করা এখন সিমস লাইক এ ডিস্টেন্ট ড্রিম সিমস লাইক এখন কোনটাকে এই যে এনশিওরিং এই নিশ্চিত করাটাকে সিমস লাইক এ ডিস্টেন্ট ড্রিম মানে হচ্ছে দূরবর্তী স্বপ্ন অনেক দূরের স্বপ্ন যেটাকে আপনি ভাবানুবাদ বলতে পারেন মানে দুরাশার মতো এখন মনে হচ্ছে এটা একটা দুরাশা প্যারিস চুক্তিতে 2025 সালের মধ্যে সর্বোচ্চ সীমা বলেছিল 1.5 ডিগ্রি সেলসিয়াস লক্ষ্যমাত্রা বাট সেটা এখন নিশ্চিত করা মনে হচ্ছে দুরাশা ঠিক আছে বা দূরবর্তী স্বপ্ন আক্ষরিক দূরবর্তী স্বপ্ন যেটা মানে দুরাশা ইভেন ইফ নেশনস পরের পক্ষ দেখুন ইভেন যদি এমনকি যদি ইফ নেশনস অ্যাডহেয়ার টু দেয়ার কারেন্ট প্রমাইজেস মানে কি যে এমনকি যদি দেশগুলো তাদের বর্তমান যে প্রতিশ্রুতি আছে প্রতিশ্রুতিগুলো ইভেন ইফ নেশনস অ্যাডহেয়ার টু দেখুন এই অ্যাডহেয়ার টু বিসিএস এসেছিল অ্যাডহেয়ার টু মানে কি অ্যাডহেয়ার টু মানে হচ্ছে কোনো কিছুর সাথে লেগে থাকা আরেকটা অর্থ হচ্ছে কোনো কিছু মেনে চলা অনুসরণ করা বা অটুট থাকা ইভেন ইফ নেশন যদি দেশগুলো অ্যাডহেয়ার টু দেয়ার কারেন্ট প্রমাইজেস মানে যদি বর্তমান প্রতিশ্রুতিগুলোর সাথে লেগে থাকে প্রতিশ্রুতিগুলো মেনে নেয় প্রতিশ্রুতিগুলো বাস্তবায়ন করে প্রতিশ্রুতিগুলো অনুসরণ করে কেন টু রিডিউস ডোমেস্টিক এমিশন মানে হচ্ছে অভ্যন্তরীণ বা ঘরোয়া যে নির্গমনগুলো আছে সেগুলো কমানোর জন্য যদি এই প্রতিশ্রুতির সাথে লেগে থাকে প্রতিশ্রুতি অনুসরণ করে দ্য ইউএন ওয়ান্টস দ্যাট তারপরেও জাতিসংঘ ওয়ার্নস করেছে যে দ্য প্ল্যানেট ইজ স্টিল অন ট্র্যাক ফর স্কোর্সিং 2.7 ডিগ্রি সেলসিয়াস রাইজ স্কোর্সিং মানে হচ্ছে কি অতি জ্বালাময়ী জ্বলন্ত মানে খুব তীব্র 2.7 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার একটা ট্র্যাকে আছে এটা ইউএন ওয়ার্নস করেছে ঠিক আছে তো দেখুন আগেরটা ছিল প্যারিস চুক্তি বলেছিল 1.5 ডিগ্রি সেলসিয়াস বাড়ুক এটা হোক কিন্তু দেখা যাচ্ছে স্কোর্সিং প্রায় 2.7 দ্বিগুণ 2.7 ডিগ্রি সেলসিয়াস ঠিক আছে সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধির পথে অন ট্র্যাক ফর স্কোর্সিং 2.7 ডিগ্রি সেলসিয়াস আশারিং ইন দেখুন আমরা এই আশারিং ইন ফ্রেজটা আগের বাক্যেও আমরা আগের ক্লাসগুলোতে আলোচনা করেছিলাম আশারিং ইন আনপ্রেসিডেন্টেড ক্লাইমেট খ্যাওস ঠিক আছে আশারিং ইন মানে সূচনা করা কোনো কিছু শুরু করা আনপ্রেসিডেন্টেড ক্লাইমেট খ্যাওস মানে নজিরবিহীন জলবায়ু যে বিশৃঙ্খলা জলবায়ু যে সংকট বিশৃঙ্খলা খ্যাওস মানে বিশৃঙ্খলা বা সংকট বলতে পারেন নজিরবিহীন বিশৃঙ্খলা সূচনা করবে বা নিয়ে আসবে আমরা অনেক সময় বলি না যে এটা নিয়ে আসবে মানে শুরু করবে না এটা শুরু করবে সূচনা করবে বা সৃষ্টি করবে বা নিয়ে আসবে সো এই আশারিং ইনটা দেখুন এই কথাগুলো বলেছি বলার পর বলতে যে এটা নিয়ে আসবে একটা নজিরবিহীন জলবায়ু সংকট আপনি বলতে পারেন এটা একটা নজিরবিহীন জলবায়ু সংকট সংকটের সূচনা করবে শুরু করবে সৃষ্টি করবে তারপর দেখুন পরের যে বাক্য সেটা হচ্ছে কি দেয়ার আর সাইন্স দ্যাট কিছু লক্ষণ দেখা যাচ্ছে যে বিগ পলিউটার্স আর গেটিং সিরিয়াস বড় বড় দূষণকারীরা সচেতন হচ্ছে বলে লক্ষণ পাওয়া যাচ্ছে স্পেশালি অ্যামাং দ্য নিউলি এমার্জিং জায়ান্ট ইকোনমিস বিশেষ করে নবগঠিত নিউলি এমার্জিং নব উদীয়মান সেটা হচ্ছে নিউলি এমার্জিং জায়ান্ট ইকোনমিস মানে কি বৃহৎ অর্থনৈতিক যে দেশগুলো অর্থনীতির শক্তিগুলো সেগুলো বিশেষ করে এরা আর গেটিং সিরিয়াস মানে কি হচ্ছে সিরিয়াস হচ্ছে বা দায়িত্বশীল আচরণ করতে শুরু করেছে দেয়ার আর সাইন্স লক্ষণ পাওয়া গেছে ইন্দোনেশিয়া ওয়ান অফ দ্য ওয়ার্ল্ডস টপ 10 কার্বন এমিটার্স ইন্দোনেশিয়া কি যে 10টি কার্বন নিঃসরণকারী দেশের একটি প্লেস টু ফেজ আউট দেখুন প্লেসড মানে হচ্ছে অঙ্গীকার করা প্রতিশ্রুতি দেয়া কি করতে টু ফেজ আউট মানে হচ্ছে অবসান করা সরিয়ে নেওয়া কোল অ্যান্ড আদার ফসিল ফিউয়েলস কয়লা এবং জীবাশ্ম জ্বালানি সরিয়ে ফেলার জন্য প্রতিশ্রুতি দিয়েছে উইদিন 15 ইয়ার্স 15 বছরের মধ্যে অ্যান্ড অ্যাচিভ নেট জিরো এমিশন বাই 2050 তে কার্বন শূন্য নির্গমন লক্ষ্য তারা অর্জন করবে আর ডিকেড এহেড অফ ইটস প্রিভিয়াস টার্গেট তার যে পূর্ববর্তী যে টার্গেট ছিল সেই টার্গেটগুলো থেকে কি এক দশক এগিয়ে মানে তারা বলছিল হয়তো 25 বছরের মধ্যে করবে এখন একটু এগিয়ে বলছি 2050 মধ্যে আমরা কি করব মানে এটা এইরকম করবো ডিকেড এহেড অফ ইটস প্রিভিয়াস টার্গেট র্যাটোরিক মানে হচ্ছে কি বাগাড়ম্বরপূর্ণ উক্তি যেটাকে বাংলায় এক কথায় বললে কথার ফুলঝুরি শুড গিভ আওয়ে টু অ্যাকশন দেখুন খুব সুন্দর একটা সেন্টেন্স র্যাটোরিক শুড গিভ ওয়ে টু অ্যাকশন মানে এই বাগাড়ম্বরপূর্ণ উক্তিকে দেওয়া উচিত কাজের দিকে মানে কি ভাবানুবাদ হচ্ছে যে কথাকে কাজে বাস্তবায়ন করা উচিত কথার ফুলঝুরিকে কাজে বাস্তবায়িত করা উচিত র্যাটোরিক শুড গিভ ওয়ে টু অ্যাকশন দ্য মোরাল অ্যান্ড প্র্যাকটিক্যাল ইম্পারেটিভস মানে হচ্ছে কি নৈতিক এবং বাস্তবিক কিছু মানে ইম্পারেটিভ আছে প্রয়োজনীয়তা আছে আবশ্যকতা আছে ইম্পারেটিভ মানে কি আবশ্যকতা ফর ইকুইটি অ্যান্ড অ্যাম্বিশন সমতা এবং কি উচ্চাকাঙ্ক্ষার জন্য কিছু মোরাল অ্যান্ড প্র্যাকটিক্যাল ইম্পারেটিভ আবশ্যকতা আছে সেই আবশ্যকতাগুলোকে হ্যাজ নেভার বিন ক্লিয়ারার কখনো এত স্পষ্ট হয়নি যে আবশ্যকতা হ্যাজ নেভার বিন
ক্লিয়ারার, কখনো এতটা সুষ্ঠুস্পষ্টভাবে প্রকাশ পায়নি। নেক্সট ইয়ার্স ইউএন টক্স ইন ব্যালেম মাস্ট সার্ভ অ্যাজ এ টার্নিং পয়েন্ট টু ডেলিভার অন প্রমিসেস। দেখুন আমরা শুরুতে একটা কথা বলেছিলাম, ডেলিভার প্রমিসেস না, এখানে এটা অন হবে ডেলিভার অন প্রমিসেস। দেখুন এই কথাটা কি সংক্ষেপে ওরা একদম হেডলাইনে দেখুন, এই যে কান্ট্রিজ টু ডেলিভার, এই ডেলিভার অন প্রমিসেস এই কথাটা এখানে হাইড করে রাখা হয়েছে, যেহেতু হেডলাইন বড় হয়ে যায় এখানে ছোট করার একটা চেষ্টা। পোর ওয়ার্ল্ড ইজ কন্টেন্ট, অসন্তোষ প্রকাশ করেছে ওভারে ফেইলার, ব্যর্থতা নিয়ে, অফ রিচ কান্ট্রিজ, ধনী দেশগুলোর ব্যর্থতা নিয়ে। ব্যর্থতা কিসের? টু ডেলিভার অন প্রমিসেস, প্রতিশ্রুতি অনুযায়ী কথার সাথে কাজের মিল রাখতে যে ব্যর্থতা সেটা নিয়ে অসন্তোষ জানিয়েছে। তো একদম শেষের বাক্যে আবার এটাকে রিপিট করা হয়েছে, নেক্সট ইয়ার্স ইউএন ব্যালেম, ইউএন টক্স ইন ব্যালেম, ব্যালেমে আগামী বছরে জাতিসংঘের যে আলোচনা আছে মাস্ট সার্ভ, অবশ্যই সার্ভ অ্যাজ এ টার্নিং পয়েন্ট, মানে কি মোড় ঘোরানোর মতো কাজ করতে হবে, মানে গুরুত্বপূর্ণ একটা দৃষ্টান্ত হতে হবে। মাস্ট সার্ভ অ্যাজ এ টার্নিং পয়েন্ট, ঠিক আছে, মোড় ঘোরানোর মতো একটা মুহূর্ত হতে হবে। টু ডেলিভার অন প্রমাইজেস, প্রতিশ্রুতি পূরণকরণে, অ্যান্ড এনশিওর নিশ্চিতকরণে, ক্লাইমেট জাস্টিস বিকামস এ রিয়ালিটি, মানে কি ন্যায় বিচার, জলবায়ুর ক্ষেত্রে যে ন্যায় বিচার হচ্ছে সেটা নিশ্চিত করে, এনশিওর ক্লাইমেট জাস্টিস বিকাম এ রিয়ালিটি, মানে বাস্তবে পরিণত হয়েছে এটা। জলবায়ু ন্যায় বিচার, জলবায়ুর যে ন্যায় বিচার, জলবায়ু সম্পর্কিত যে বিচারগুলো হচ্ছে সেগুলোর ন্যায় বিচার বাস্তবতায় পরিণত হয়, বিকামস এ রিয়ালিটি, বাস্তবতায় রূপান্তরিত হয়, এই জিনিসটাকে নিশ্চিত করা। আর কি? টু ডেলিভার অন প্রমিসেস, প্রতিশ্রুতি প্রদান করা, প্রতিশ্রুতি বাস্তবায়ন করা। টু ডেলিভার অন প্রমিসেস করণে, করতে, করার লক্ষ্যে টার্নিং পয়েন্ট, মোড় ঘোরানোর মতো একটা আলোচনা যেন নেক্সট ইয়ার্সে ব্যালেমে হয়। এই হচ্ছে আমাদের আজকে দ্য গার্ডিয়ান পত্রিকার সম্পূর্ণ এডিটোরিয়াল আমরা আলোচনা করেছি। যারা ক্লাসটি দেখেছেন, আমরা আমাদের ইবুকে এই থেকে গুরুত্বপূর্ণ যে টপিকসগুলো আছে, অনুবাদ প্লাস ভোকাবুলারিজ প্লাস সিনোনিমস, অ্যান্টোনিমস এবং ফ্রেজগুলো আমরা একসাথে করে দিয়েছি, আপনারা ইবুকে পেয়ে যাবেন। তো দেখা হচ্ছে আমাদের নেক্সট ক্লাসে, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।